হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেম অনলাইন ক্লাসেস। আরজেম এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেক দিন 6টার স্পেশাল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের ক্লাস নাম্বার 1 এবং ক্লাস নাম্বার 1-এ আমরা আজকে আলোচনা করব শিশুর বৃদ্ধি, বিকাশ এবং পরিণমন সংক্রান্ত সমস্ত তথ্য নিয়ে। তো আমাদের প্রত্যেকের টার্গেট টেট এক্সাম 2024, যেটা কিনা এই চলতি বছরের ডিসেম্বর মাসে হতে চলেছে। ঠিক আছে, ডিসেম্বর মাসে হতে চলেছে। সেই এক্সামের জন্য কিন্তু আমরা প্রিপারেশন শুরু করে দিয়েছি অলরেডি। তো তোমাদের মধ্যে থেকে যারা যারা একেবারে নতুন রয়েছে এবং যারা যারা এখনো পর্যন্ত আমাদের ক্লাসের টাইমিং সম্পর্কে অবগত নয়, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে। প্রত্যেকদিন ক্লাস শুরু হওয়ার আধা ঘন্টা আগেই কিন্তু তোমরা সেই নোটিফিকেশন পেয়ে যাবে। টার্গেট প্রাইমারি টেট এক্সাম, শিশু মনস্তত্ত্ব ক্লাস 1। দেখো, আজকের সেটে প্রথম প্রশ্ন রাখছি এবং আজকের আমাদের টপিকটাই হচ্ছে শিশু বিকাশ এবং শিশু বৃদ্ধি ও পরিণমন। বিকাশ, বৃদ্ধি, পরিণমন এই টপিক থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন টেট পরীক্ষাতে কি কি প্রশ্ন এসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তারপর সেগুলোকে কিন্তু বিশ্লেষণও করব। তো আজকে সেটা প্রথম প্রশ্ন হচ্ছে শিখনের প্রাথমিক লক্ষ্য। প্রাথমিক লক্ষ্য মানে হচ্ছে যে প্রাইমারি, যেটা তাদের লক্ষ্য থাকে, প্রাথমিক লেভেলের যে লক্ষ্যটা থাকে সেটা কি হওয়া উচিত। এটা এসেছিল সিটেট 2023 পরীক্ষাতে। অপশনসগুলো দেখো। শিখন মানে কি, যেটা হচ্ছে টিচিং, তাই না? শিখন মানে হচ্ছে টিচিং, আর শিক্ষণ মানে হচ্ছে লার্নিং। তো তোমরা টিচিং লার্নিংটা দেখবে। তো শিখনের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত বিশ্লেষণধর্মী চিন্তাভাবনার বিকাশ, মানে যেটা অ্যানালিটিক্যাল বা যেটা ক্রিটিক্যাল থিঙ্কিং। বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা মানে যেটাকে আমরা বলতে পারি ক্রিটিক্যাল থিঙ্কিং। ঠিক আছে, নেক্সট বলছে সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতা, মানে যেটা হচ্ছে কম্পিটিশন হবে অন্যান্যদের সাথে। তারপরে বলছে ঘটনাবলীকে স্মরণ করা, মানে মনে করা, মেমোরাইজ করা। আর যন্ত্রের মতো অর্থ না বুঝে মুখস্থ করা, মানে যেটাকে বলছে রোট লার্নিং। মনে রাখবে, যখনই আমরা পেডাগজির কথা বলবো তখন রোট লার্নিং যদি থাকে তাহলে সেটা কিন্তু একেবারেই প্রহিবিট করা হয়েছে, নিষেধ করা হয়েছে। এই যে মেমোরাইজ করাটাকেও কিন্তু তোমার হচ্ছে নিষেধ করা হয়েছে। অর্থাৎ ঘটনাবলীকে স্মরণ করা, মনে করা, মুখস্থ করা, সেটা কিন্তু একেবারেই বাতিল করা হয়েছে। তো শিখনের প্রাথমিক লক্ষ্যটাই হচ্ছে সেই বাচ্চাটাকে ক্রিটিক্যালি থিঙ্কিং করতে কি করা, উদ্বুদ্ধ করা। তো আমার অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনার বিকাশ ঘটানো বা ক্রিটিক্যাল থিঙ্কিং এনহ্যান্স করা বাচ্চাটার মধ্যে। নেক্সট রয়েছে কোয়েশ্চেন নাম্বার 2, শিক্ষার্থীদের শিখন শৈলীর পরিবর্তনশীলতাকে, অর্থাৎ শিখন শৈলীর পরিবর্তনশীলতা মানে তাদের যে টিচিং প্রসেসটা রয়েছে, ঠিক আছে, যে টিচিং প্রসেসটা রয়েছে, এই বাচ্চারা যে শিখবে সেই যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসের পরিবর্তনশীলতাকে ড্যাশ বলতে হবে এখানে। এটা সিটের 2023 এসেছিল। ঠিক আছে, বলছে শিখন অর্থাৎ যেটাকে আমরা বলি টিচিং লার্নিং। শিখন মানে হচ্ছে, আমি উপরে ছোট্ট করে লিখছি, টিচিং লার্নিং। ঠিক আছে, প্রক্রিয়ার বাধা ও অন্তরায় হিসেবে দেখা উচিত। অর্থাৎ শিখন শৈলীর পরিবর্তনশীলতাকে বাধা এবং অন্তরায় হিসেবে দেখা উচিত। শিখন প্রক্রিয়ার বিবেচনাধীন নয়। এটা মানে শিখন যে শৈলীটার পরিবর্তনশীল সেটা এই শিখন বা টিচিং লার্নিং এর মধ্যে পড়েই না। মানব বৈচিত্র্যের একটি মূল্যবান প্রতিফলন হিসেবে দেখা উচিত। মানব বৈচিত্র্য বলতে এই যে ভ্যারাইটি রয়েছে, এই যে বিভিন্ন রকমের যে ক্লাসিফিকেশনস রয়েছে অ্যামাং দ্য পিপল, অ্যামাং দ্য যে ক্রিচার্স, তো সেটার মধ্যে একটা মূল্যবান প্রতিফলন হিসেবে দেখা উচিত, নাকি উপেক্ষা করা উচিত? উপেক্ষা মানে ইগনোর করা উচিত। তো শিক্ষার্থীদের শিখন শৈলীর পরিবর্তনশীলতাকে অবশ্যই মানব বৈচিত্র্যের একটি মূল্যবান প্রতিফলন হিসেবে দেখা উচিত। মনে রাখবে, টেট এক্সামে কিন্তু দুটো ভাষাতেই তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র থাকবে, ইংলিশ এবং বেঙ্গলি। ঠিক আছে, মাল্টিলিঙ্গুয়াল হবে এটা। ঠিক আছে, তো অপশন নাম্বার সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। রাখছি কোশ্চেন নাম্বার 3, বিকাশ নির্ভর করে। বিকাশটা কি? এই আমরা বারবার করে বলছি, বিকাশ মানে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট। আচ্ছা, যখন আমরা বৃদ্ধি কথাটা পাবো, বৃদ্ধি মানে হচ্ছে গ্রোথ। আর যেটা আমরা বলছি পরিণমন, পরিণমনটা কি? ম্যাচুরিটি। আমি ছোট ছোট করে লিখলাম। তো বিকাশ নির্ভর করে সিটেট 2023 কি? বিকাশ নির্ভর করে স্বভাবের ওপর, মানে তার কিরকম স্বভাব রয়েছে, যে কোনো বিষয় শেখার প্রতি তার কি স্বভাব রয়েছে, তার সেই শেখার ইচ্ছা আছে কি নেই, সেই সমস্ত বিষয়টার কথা বলছে। সমাজ সংস্কৃতি বিষয়ক অনুশীলনের উপর, অর্থাৎ যেই সমাজে যেই সোসাইটিতে বড় হচ্ছে সেই সমাজে বা সেই সোসাইটিতে থেকে কি করছে, বা সেই সোসাইটিতে থেকে কোন কোন বিষয়গুলো সে ফলো করছে, কোন কোন বিষয়গুলো সে ফলো করছে না, সে
সোসাইটির মধ্যে থেকে কোন কোন বিষয়গুলো সে শেখার চেষ্টা করছে সেগুলোর উপর। ভৌত পরিবেশ বলতে সে কোথায় থাকছে, তার আশেপাশের পরিবেশ কেমন, তার আশেপাশের সারাউন্ডিং কেমন, আশেপাশের মানুষজন কেমন, সেখানে সে কী ধরনের পরিবেশ পাচ্ছে সেটার উপর। তাহলে আলটিমেটলি ডেভেলপমেন্ট কিসের উপর নির্ভর করে? আলটিমেটলি ডেভেলপমেন্ট নির্ভর করবে তার স্বভাব কেমন রয়েছে, অর্থাৎ সে শিখতে চাচ্ছে কিনা। সেকেন্ডলি সমাজের সংস্কৃতি বিষয়ক অনুশীলনের উপর, অর্থাৎ সমাজ সংস্কৃতির সে কতটা অনুশীলন করছে, সে কতটা প্র্যাকটিস করছে। আর তারপর ভৌত পরিবেশে, তিনটা মিলেই কিন্তু তার মধ্যে বিকাশটা ঘটবে। অর্থাৎ অপশন নাম্বার ডি এখানে হবে সঠিক উত্তর 1, 2 এবং 3, তাই না? নেক্সট আসবো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4, যাই হোক এখানে একটু এডিটিং এর একটু প্রবলেম হয়েছে, আমি কোশ্চেনটা পড়ে দিচ্ছি। বলছে শিশুরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খুব সহজে ভাষা শেখে কারণ তারা সেই সময়ের পরিবেশগত প্রভাবগুলোর সঙ্গে বিশেষভাবে প্রতিক্রিয়াশীল হয়। এই সময়টিকে বলা হয় ড্যাশ বিকাশের স্তর। শিশুরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খুব সহজে ভাষা শেখে, ঠিক আছে, অর্থাৎ তার ল্যাঙ্গুয়েজ শিখতে তার কোনো প্রবলেম হয় না, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। মনে করো আজকে একটা বাঙালির ঘরের ছেলে, সে যদি ইংল্যান্ডে গিয়ে থাকে, সে ছোটবেলা থেকে সে ইংলিশ সেখানকার প্রোনাউন্সিয়েশনটা শিখবে, ইংলিশ ভাষাটাই শিখবে। তো একটা সময় পর্যন্ত খুব সহজে ভাষা শেখে, তার সেই সময়ের পরিবেশগত প্রভাবগুলোর সঙ্গে বিশেষভাবে প্রতিক্রিয়াশীল হয়। এই সময়টিকে বলা হয় কোন বিকাশের স্তর? সংবেদনমূলক, স্থানগত, স্বাভাবিক নাকি প্রতিক্রিয়াশীল? এখানে বলেছে অপশন নাম্বার ডি বলেছে প্রতিক্রিয়াশীল। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে সংবেদনমূলক, বা যেটাকে বলা হচ্ছে সেন্সিটিভ। আমরা যখন এরপরে যখন জাঁ পিয়াজে, কোহলবার্গ, ভাইগটস্কি পড়বো, তখন এই বিষয়গুলো আরো আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, কে কতগুলো কোশ্চেন অ্যান্সার সঠিক করতে পারছো সেটা কিন্তু হিসাব রেখে লাস্টে ভিডিওর কমেন্টে জানিয়ে দেবে অবশ্যই, ঠিক আছে? আর হোম টাস্কও দিয়েছে তোমাদের জন্য, একটা রয়েছে প্রশ্ন, সেটারও অ্যান্সার তোমাদের করাবো আজকের ক্লাসের মধ্যে থেকে, হোম টাস্ক থাকবে। এবার বলছে নিম্নলিখিত গুলি যে রয়েছে, নিম্নলিখিত যে নামগুলো রয়েছে, সেই নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি শিশুদের বিকাশমূলক নীতির ক্ষেত্রে সঠিক? সিটেট 2022 এসেছিল, অর্থাৎ শিশুদের যে বিকাশমূলক নীতি রয়েছে সেটার মধ্যে নিচের কোনটা সঠিক? একটা হচ্ছে শরীরের মধ্যভাগ থেকে প্রান্তীয় ভাগের দিকে বিকাশ ঘটে। এই যে মধ্যভাগ থেকে প্রান্তীয় ভাগের দিকে বিকাশ ঘটা, এটাকে কি বলে? এটাকে বলছে প্রক্সিমা ডিস্টাল। তোমরা যারা যারা আমাদের ব্যাচ কোর্সে ক্লাস করেছো, তোমরা প্রত্যেকে কিন্তু জানো এই বিষয়টা আলোচনা হয়েছে, এবং আমরা এর আগেও এটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে করিয়েছি। আবার এর সঙ্গে আরেকটা জিনিসও চলে আসে, আরেকটা নামও চলে আসে, সেটা হচ্ছে সেফালোকোডাল। সেফালোকোডালটা আবার কি? সেটা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত, বা মাথা থেকে পায়ের পাতার দিকে বিকাশটা ঘটবে, ঠিক আছে? এই দুটো থেকে একটা প্রশ্ন প্রত্যেকটা টেটে আমি দেখেছি আসতে। তো এই টার্ম দুটো তোমরা ভালো করে মনে রাখবে। টার্মের সাথে আমি তোমাদেরকে সেটা বলেও দিচ্ছি, প্রক্সিমা ডিস্টালটা তোমরা মনে রাখবে এইরকম চরকির মতো, অর্থাৎ সেন্টার থেকে চারিদিকে ছড়াবে, আর সেফালোকোডালটা যে ওপর থেকে নিচ অব্দি এরকম, এটা মনে রাখবে, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড অপশন বলেছে বিকাশ বংশগতি পরিবেশ দ্বারা প্রভাবিত হয় না। এটা সবথেকে বড় ভুল কথা। প্রভাবিত হবে না কেন? অবশ্যই হবে, তাহলে এটা কাটা। একটি ক্ষেত্রের বিকাশ অন্য ক্ষেত্রের বিকাশের উপর প্রভাব ফেলে না। কেন ফেলবে না? অবশ্যই ফেলবে। আজকে তুমি সাইকেল চালানো শিখেছো, দুচক্র যানের উপরে তুমি ব্যালেন্স করা শিখেছো, এবং এরপর তুমি যখন বাইক চালানো শিখবে, সেম ভেহিকল, দুচক্র যান, তখন তোমার ওই আগের জ্ঞানটা কিন্তু ওই বাইক চালানো শেখার সময় কাজে দেবে। ওকে, তারপরে কি রয়েছে? তাহলে এটা ভুল। তারপরে কি বলছে? বিকাশ পুরোপুরিভাবে পরিমাণগত হয় এবং একে সঠিকভাবে পরিমাপ করা যায়। বিকাশ পরিমাপগত হয় না, গ্রোথ পরিমাপগত হতে পারে। দেখো, এক্ষেত্রে একটা বিষয় বলে দিই, বিকাশ মানে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট, আর গ্রোথ হচ্ছে আমার বৃদ্ধি। গ্রোথ আমার শরীরের ওজন কত, আমার বাইসেপসটা কত ইঞ্চি চড়া হয়েছে, আমার হাইট কতটা রয়েছে ইত্যাদি। কিন্তু ডেভেলপমেন্টটা কি বিকাশ কতটা হয়েছে, যদিও বিকাশ পরিমাপ করার একটা মেজারমেন্ট রয়েছে, যেরকম আইকিউ টেস্ট, কিন্তু এটাও কিন্তু একদম ধ্রুবক নয়। আইকিউ টেস্ট একই ব্যক্তির উপরে বারবার টেস্ট নিলে বারবার তার রেজাল্ট আসা দেখা যায় বিভিন্ন রকমের, ঠিক আছে? সো এখানে সঠিক উত্তর হবে শরীরের মধ্যভাগ থেকে প্রান্তীয় ভাগের দিকে বিকাশটা ঘটবে। এটাকে আমরা বলে থাকবো প্রক্সিমা ডিস্টাল, তাই না? আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রেখে, আমাদের টেট 2024 পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু আমাদের একটি অনলাইনে আমাদের একটি ব্যাচ কোর্স চালু হয়েছে। সেই ব্যাচ কোর্সে তোমরা যারা অনেকে অ্যাডমিশন নিয়েছো তোমাদের মধ্যে থেকে, যারা যারা এখন অ্যাডমিশন নেওনি কিন্তু ভাবছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 95643452
36 এই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে টেট 2024 কথাটা লিখে দেবে, তোমাদেরকে সমস্ত ব্যাচের ডিটেলস সংক্রান্ত তথ্য দিয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, টেট এক্সাম কিন্তু ডিসেম্বর 2024 হবে, তো সেই জন্য যারা যারা প্রস্তুতি এখনো শুরু করেনি তারা অবশ্যই প্রস্তুতি শুরু করে দাও, কারণ টেট একবার পাস করলেই কিন্তু সেই সার্টিফিকেটটা আজীবন তোমাদের ইন্টারভিউয়ের জন্য ভ্যালিড হয়ে যাবে। এরপর চলে আসি, বলছে ভাষাগত বিকাশ। ঠিক আছে, যেটা হচ্ছে লিঙ্গুইস্টিক বা যেটা ল্যাঙ্গুয়েজের যেই ডেভেলপমেন্ট রয়েছে, সেই ভাষাগত বিকাশের ক্ষেত্রে শিশুরা প্রভাবিত হয়। সিটেট 2022 কিভাবে? কেবলমাত্র জিনগতভাবে। জিনগত মানে কি, সে তার বাবার কাছ থেকে বা মায়ের কাছ থেকে, সে তার বংশের কাছ থেকে যেটা পেয়েছে সেটা, কেবলমাত্র পরিবেশের দ্বারা, মানে এটা হচ্ছে হেরিডিটি, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। এটা একটা আমাদের টপিক রয়েছে, তো মনে রাখবে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট থেকে একটা কোয়েশ্চেন প্রত্যেকটা টেটেই আসে, মিনিমাম একটা। জিনগত প্রভাবের সঙ্গে সঙ্গে পরিবেশগত প্রভাব, মানে এখানে হয়ে গেল কি হেরিডিটি প্লাস এনভায়রনমেন্ট। না জিনগত না পরিবেশগত, অর্থাৎ নিদার হেরিডিটি নর এনভায়রনমেন্ট, মানে এখানে তার মানে হয়ে গেল কি মাইনাস হেরিডিটি মাইনাস এনভায়রনমেন্ট। তাহলে আমার কোনটা হবে? ভাষাগত বিকাশ, আমি কোন পরিবেশে আছি সেটা, পাশাপাশি আমার ফ্যামিলি, সো এবং আমার জিন। তো আমার অপশন নাম্বার সিটা হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, পরিবেশ এবং এনভায়রনমেন্ট, মানে পরিবেশ এবং বংশগতি। অর্থাৎ যেখানে দেখবে এই টার্মটা একসাথে রয়েছে, যে বংশগতি ও পরিবেশ, এইটা যেখানে থাকবে একসাথে সেটাই তোমার অ্যান্সার। ওকে, নেক্সট আসবো নাম্বার 7। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীদের সম্বোধন করার জন্য একজন শিক্ষক বা শিক্ষিকার উচিত। দেখো, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সে কেউ সম্ভ্রান্ত পরিবার থেকে আসতে পারে, কেউ একটু মিডল ক্লাস থেকে আসতে পারে, কেউ বা একটু একটু কম একটু দুর্বল আর্থিক জায়গা থেকেও আসতে পারে, আবার কেউ আসতে পারে একটা গ্রাম্য এলাকা থেকে, কেউ আসতে পারে শহুরে এলাকা থেকে। তো এই যে বিভিন্ন রকমের একটা ভ্যারাইটি রয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসবে, সে তাদেরকে সম্বোধন করার জন্য একজন শিক্ষক হিসেবে তুমি কি করবে? একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে তুমি কালকে চাকরি পেলে কি করবে? এটা সিটেট 2021 এই প্রশ্নটা এসেছিল। সকলের জন্য আদর্শ মূল্যায়নের ব্যবহার করা। আদর্শ মূল্যায়ন, এটা মূল্যায়ন তো হবে কি, মানে এক্সামের পরে আমি খাতা চেকিং করছি, রিমার্ক করা সেটা, কিন্তু এখানে ক্লাস চলাকালীন বা তাদের সঙ্গে ইন্টারাকশন করাকালীন তুমি কি করবে? নেতিবাচক অপরিবর্তনীয় ধারণাগুলিকে শক্তিশালী করবে। নেতিবাচক ধারণা শক্তিশালী করা কখনোই একজন শিক্ষক বা শিক্ষিকার আদর্শ কাজ হতে পারে না। বৈচিত্র্য সম্পর্কিত দিকের বিষয়ের থেকে কথা বলার থেকে বিরত থাকবেন। অর্থাৎ এই যে বৈচিত্র্যতা থেকে তারা যে বিলং করছে, সেগুলো সম্পর্কে কথা বলতে বিরত থাকা, মানে সেগুলো সম্পর্কে কথা না বলা, এটা হবে না। তারপর হচ্ছে বিভিন্ন পরিবেশ থেকে উদাহরণ নিয়ে আসা। তাহলে কি, বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু বাচ্চাগুলো আসে, সেই জন্য বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড থেকে, বিভিন্ন রকমের পরিবেশ থেকে উদাহরণ নিয়ে আসাটাই হবে আদর্শ কাজ। সো অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে। এবং এই ক্লাসটা রোজ আমাদের বিকাল 6টা থেকে কিন্তু হচ্ছে। আর অনেকে জিজ্ঞাসা করছিল যে স্যার ডিএলএড এ জাস্ট ভর্তি হয়েছি, আমরা কি টেট দিতে পারবো? অবশ্যই পারবে। যারা ডিএলএড কোর্স কমপ্লিট করে নিয়েছো, ডিএড লিখলাম এটা না, ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ডিএলএড বা ডিএড, যারা কমপ্লিট করে নিয়েছো, যাদের 1 বছর হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবং যারা জাস্ট অ্যাডমিশন নিয়েছো, অ্যাডমিশন রিসিপ্টটা আছে, তারা প্রত্যেকেই প্রাইমারি টেট 2024 এক্সামটা কিন্তু দিতে পারবে। ঠিক আছে, নিচের কোনটি শিক্ষণের সবচেয়ে কার্যকরী পদ্ধতি? অর্থাৎ টিচিং লার্নিং এর সব থেকে কার্যকরী পদ্ধতি কোনটা? সিটেট 2021। বিশ্লেষণ ছাড়াই পর্যবেক্ষণ, মানে কোনো রকমের অ্যানালাইসিস নেই, জাস্ট পর্যবেক্ষণ করে দেওয়া। অনুকরণ এবং পুনরাবৃত্তি। অনুকরণ মানে হচ্ছে কোনো কিছুকে দেখে নকল করা এবং তারপর সেটাকে করা, কন্টিনিউ চালিয়ে যাওয়া। বিষয়বস্তু না বুঝে মুখস্থ করা, এই রোট লার্নিং, এইটা কিন্তু একদমই তোমরা দেখবে এই শব্দটা যেখানেই পাবে পেডাগজি করতে গিয়ে একদম সঙ্গে সঙ্গে বাতিল ওটা। রোট লার্নিং আর মেমোরাইজিং, এ দুটো একদম বাতিল। আর বিভিন্ন ধরনের মধ্যে সম্পর্কের অনুসন্ধান করা। দেখো বলছে শিক্ষণের সব থেকে কার্যকরী কি? বিভিন্ন ধরনের মধ্যে সম্পর্কের অনুসন্ধান করা, অর্থাৎ কি কি রিলেশন রয়েছে, কো রিলেশন রয়েছে দুটো ঘটনার মধ্যে, কি কি সম্পর্ক হতে পারে, সেগুলোর কার্যকরণ ব্যাখ্যা করা, সেগুলো নিয়ে অনুসন্ধান করা। তো অপশন নাম্বার ডি মনে রাখতে হবে, যেখানে ডাইরেক্ট পার্টিসিপেশন থাকবে বাচ্চাদের। ঠিক আছে, ডাইরেক্ট পার্টিসিপেশন যেখানে থাকবে সেটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, নেক্সট চলে আসি, ভাষা অর্জন এবং বিকাশের সব থেকে গুরুত্বপূর্ণ স্তর। আজকে কিন্তু শুধুমাত্র বিকাশ বৃদ্ধি পরিণামন থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে, এরপর অন্য একটা টপিক থেকে নেওয়া হবে। টপিকটা তো তোমরা থাম্বনেলে দেখে বুঝতেই পারছো, এবং প্রত্যেকটা টপিক আমি টেলিগ্রামে জানিয়ে দেবো। তোমরা ক্লাসের শেষে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, টেলিগ্রামে ফ্রি লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। ভাষা অর্জন এবং বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর সিটেট 2019 এসছে। ভাষা অর্জন এবং বিকাশ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যে অ্যাকুইজিশনটা, প্রাক জন্মকাল, প্রাক বাল্যকাল,
মধ্য বাল্যকাল, বয়ঃসন্ধিকাল। দেখো বয়ঃসন্ধিকাল মানে যেটা টিনেজ বলি, টিনেজে তো সব ভাষা সবাই শিখেই যায়। প্রাক জন্মকাল মানে হচ্ছে তোমার প্রি ন্যাটাল, যেটা জন্মের আগে কে ভাষা শিখে আবার, তাই না? তো প্রাক বাল্যকাল যেটা, অর্থাৎ বালক কিশোর হওয়ার আগে, ঠিক আছে, কিশোর হওয়ার আগের যে স্টেজটা, ছোটবেলায় যে বাল্যকাল স্টেজ, সেটার সময় কিন্তু ভাষাটা সব থেকে বেশি অর্জন করে। সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নাম্বার 10 আসবো, শিক্ষার অধিকার আইন, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, রাইট, শিক্ষার অধিকার আইন, ঠিক আছে, অর্থাৎ রাইট যে রয়েছে, অর্থাৎ শিক্ষার যে অধিকার রয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা রয়েছে RTE, ঠিক আছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা 2009 বা যেটা পাস হয়, কিন্তু 2010 এপ্রিল থেকে যেটা লাগু করা হয়, সেটা অনুযায়ী নিম্নলিখিত ধারাগুলোর মধ্যে কোনটা সমর্থন করে? সেটা সিটেট 2019 এসেছিল। সমন্বিত শিক্ষা, এইটা থেকে প্রশ্ন আসেই, বারবার আসে, প্রত্যেকবার আসে, ঠিক আছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেটাকে আমরা বলে থাকি ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনটা কি একটু দু চার কথায় না বললেই নয়। মনে করো এটা হচ্ছে সেই ক্লাসরুমের সারাউন্ডিংটা, এখানে মনে করো ABCDEF এরকম ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে বাচ্চারা আসে, তো প্রত্যেককে এই ভিতরে জায়গা করে দেওয়া, এবং তাদেরকে সমানভাবে দেখা, সমানভাবে শিক্ষাদান করা, সেটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ সে যেইখান থেকে আসুক না কেন, তাকে শিক্ষার অধিকার তার কিন্তু সমান রয়েছে। তারপর বলছে পৃথকীকরণ নাকি মূল ধারা, তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, অপশন নাম্বার বি। নাম্বার 11 বলছে ছোট শিশুদের বিকাশে বা ডেভেলপমেন্টে খেলার একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে, নিম্নলিখিত যে কারণটি ছাড়া। সিটেট 2018, নিম্নলিখিত কোন কারণটি ছাড়া, শিশুদের খেলার একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে? দেখো কোনটা ছাড়া বলেছে। তারা তাদের শরীরের উপর কর্তৃত্ব লাভ করে, খেলাধুলা করলে শরীরের উপর কর্তৃত্ব লাভ হবে, অবশ্যই হবে। এটা তাদের ইন্দ্রিয় উদ্দীপিত করবে, মানে ইন্দ্রিয় উদ্দীপিত বলতে যে 5টা যে ইন্দ্রিয় রয়েছে, বলটা আমার দিকে আসছে, আমি আমার হাতটা দিয়ে বলটাকে ধরছি, আমার চোখে দেখতে পাচ্ছি, বলটা মুখে দিচ্ছি, মানে ইত্যাদি, যে বাচ্চাটার কথা হচ্ছে, অবশ্যই ইন্দ্রিয় উদ্দীপিত হবে। এটি সময় কাটানোর একটা আনন্দদায়ক উপায়, বাচ্চাটা সময় কাটাচ্ছে এটাতে, তারা নতুন দক্ষতা অর্জন করে এবং কখন সেগুলি ব্যবহার করতে তা শিখে। তো এবার বাচ্চাটার কাছে সময় কাটানোর আনন্দদায়ক উপায়টার থেকেও কিন্তু বাকি যে বিষয়গুলো এখানে রয়েছে, শরীরের উপর কর্তৃত্ব লাভ করা, অর্থাৎ বলটা কতটা জোরে ছুটতে হবে, আস্তে আস্তে সেই বিষয়টা জানতে শিখলো, তারপর তার প্রত্যেকটা ইন্দ্রিয় উদ্দীপিত হচ্ছে সেই কাজটা করতে গিয়ে বা খেলতে গিয়ে, এবং নতুন নতুন দক্ষতা সে অর্জন করছে। কিন্তু এই সময় কাটানোর যে আনন্দদায়ক একটা উপায়, এটা কিন্তু এখানে লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর অপশন নাম্বার সি হবে। নাম্বার 12 বলছে শিক্ষার্থীদের ধারণাগত বিকাশকে উৎসাহিত করার জন্য নিচের কোনটি সব থেকে কার্যকরী? ধারণাগত বিকাশ মানে যেটাকে আমরা বলছি ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি যেটা, সেটা কোনটা করতে হবে? এটা সিটের 2016-তে এসছে। শিক্ষার্থীদের একাধিক উদাহরণ দেয়া এবং তাদের যুক্তি ব্যবহার করতে উৎসাহিত করা, মানে তাদেরকে লজিক দিতে উৎসাহিত করতে হবে, যে বাচ্চাটা কি করছে তার মধ্যে লজিক কতটা আছে, লজিক্যাল থিঙ্কিং করতে পারছে কিনা। শিক্ষার্থীদের প্রয়োজনীয় ধারণাগত পরিবর্তন না করা পর্যন্ত শাস্তির ব্যবস্থা করা, শাস্তিটা কিন্তু কখনোই একদমই কাম্য নয়, এটা কিন্তু আইনত অপরাধ। নতুন ধারণাগুলিকে পুরনো কোনো কিছুর সাহায্য ছাড়াই নিজেরাই বুঝতে পারা, মানে নতুন ধারণাগুলোকে বুঝতে পারা, বাচ্চারা কি করে নতুন ধারণাকে চট করে বুঝবে পুরনো ধারণার সাহায্য ছাড়াই? তো এটা হবে না। তারপরে কি বলছে, শিক্ষার্থীদের মুখস্থ করতে বলা, এই যে মুখস্থ করতে হলে ভুল ধারণাগুলোকে সঠিক করে দেওয়া। তো মুখস্থ, রোট লার্নিং, মেমোরাইজিং, এইটা একদম প্রহিবিটেড। বারবার বলছে রোট লার্নিং আর মেমোরাইজিং, এটা যখনই দেখবে তখনই বাদ, ঠিক আছে। সো এখানে সঠিক উত্তর কি? লজিক্যাল থিঙ্কিং, এথিক্যাল থিঙ্কিং এ তাদেরকে উৎসাহিত করা। সো অপশন নাম্বার এ হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 13, শিক্ষার্থীদের তাদের চিন্তাধারায় ধারণাগত পরিবর্তন করতে সক্ষম করার জন্য একজন শিক্ষকের উচিত, সিটের 2016। শিক্ষার্থীদের তাদের চিন্তাধারার ধারণাগত পরিবর্তন করতে সক্ষম করার জন্য একজন শিক্ষকের কি করা উচিত? শিশুদের চিন্তা ভাবনার পরিবর্তন করে শিশুদের জন্য পুরস্কার প্রদান করা, মানে তাদেরকে পুরস্কারের লোভ দেখানো, পুরস্কার দেওয়া।
শিশুদের নিজের থেকে চিন্তা করার কাজটিকে নিরুৎসাহিত করবেন এবং তাদের শুধু শিক্ষক বা শিক্ষিকার কথা শুনতে এবং অনুসরণ করতে বলবেন। বক্তৃতা পদ্ধতিতে ব্যাখ্যা করবেন, স্পষ্ট এবং বিশ্বাসযোগ্যভাবে ব্যাখ্যা করবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন। যেখানে যেই অপশনে শিক্ষার্থীদের পার্টিসিপেশন রয়েছে অ্যাক্টিভলি, যেখানে তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন তুমি পাবে, সেখানেই মনে করো অ্যান্সারটা হয়ে গেল। এই যে যেখানে বলছে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে হবে এখানে, তাই তো? তাহলে আমার অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 14, শিশু কেন্দ্রিক শিক্ষাবিদ্যা মানে কি? চাইল্ড সেন্ট্রিক যে এডুকেশন সেটা মানে কি? এটা সিটের 2016-তে এসছে। শিশুদের নৈতিক শিক্ষা প্রদান মানে যেটা হচ্ছে মোরাল ভ্যালুজ বা মোরাল এডুকেশন দেওয়া বা এথিক্যাল ডেভেলপমেন্ট করা। শিশুদের শিক্ষককে অনুসরণ এবং অনুকরণ করতে বলা। অনুসরণ এবং অনুকরণ মানে তাকে দেখা এবং তার দেখা দেখি তাকে সেই হিসাবে বলা। শিশুদের শিশুদের মত কি এখানে? হ্যাঁ, এটা মত হবে। এখানে হচ্ছে তোমার টাইপিং এরর হয়েছে। প্রাধান্য দেয়া এবং তাদের সক্রিয় অংশগ্রহণ করতে বলা। এই যে অ্যাক্টিভ পার্টিসিপেশন, আর অপশন দেখতেই হবে না, এটাই সঠিক উত্তর, অপশন নাম্বার সি। ঠিক আছে, এই যে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথাটা বলেছে, এটাও কিন্তু একটা ভ্যালিড রিজন হতে পারে। ঠিক আছে, যে সম্পূর্ণ স্বাধীনতার ব্যাপারটা, কিন্তু যেহেতু এখানে অ্যাক্টিভ পার্টিসিপেশনের কথা বলে দিল, সক্রিয় অংশগ্রহণ, তাহলে এটাই অ্যান্সার। তোমাদের জন্য একটা হোম টাস্ক রয়েছে এবং এটাই শেষ প্রশ্ন আজকের। বিকাশের সেফালোকোডাল নীতির ব্যাখ্যা অনুযায়ী কিভাবে বিকাশ প্রক্রিয়া হয়ে থাকে? সিটের 2016-তে এসেছিল। এটা হোম টাস্ক রয়েছে, তোমরা নিচে 15 নাম্বার দিয়ে অ্যান্সারটা করবে। কি হবে তোমাদের সঠিক উত্তর সেটা তোমরা জানাবে এবং কতগুলো তোমরা উত্তর করলে আউট অফ 15 কত স্কোর হলো জানিও। আর যারা যারা ব্যাচটা নিতে চাও তারা অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আগে দিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি, 9564345236 এই নাম্বারে যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপ করে। আগামীকাল বিকাল 6টায় আবার একটি টপিকের বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।